যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন, বললেন সিইসি। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত ভোট নয়, জানালেন যমুনা। নট ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম, তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা যাতে না হয়। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। অভিযোগ বিএনপি নেতাদের। দেশটিতে বসে অশান্তি ও বিভেদ ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। আগের সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার। তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জামায়াতে আমিরের। কুমিল্লার কর্মী সম্মেলনে বললেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ। পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর। মিশনে হামলা এবং উস্কানির প্রতিবাদে আজও বিক্ষোভ। আইনজীবী সাইফুল হত্যা মামলায় রিমান্ডে আসামি চন্দন ও রিপন। বিচার দাবিতে আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ। মাস্টারমাইন্ড সহ সবাই গ্রেপ্তার হোক এবং আইনের আওতায় আসুক। অতি দ্রুত এই মামলা চার্জশিট দিয়ে সবাইকে মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করতে পারবে না কমিশন। তবে নির্বাচন যখনই হোক প্রস্তুত ইসি। যমুনার সাথে আলাপে এসব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। জানান, সম্পূর্ণ চাপ মুক্ত থেকে কাজ করবে ইসি। এবার আর আগের 3 কমিশনের ভুলের পুনরাবৃত্তি ঘটবে না। নাসিরউদ্দিন বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। লাভলি বিথির রিপোর্ট। নতুন করে কমিশন গঠনের পর থেকেই অনেকের মনে প্রশ্ন, কবে হবে সংসদ নির্বাচন। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে নাসিরউদ্দিন কমিশন। অন্তর্বর্তী সরকার এখনও রোডম্যাপ ঘোষণা করেনি, অপেক্ষা করছে সংস্কারে গঠিত কমিশনের রিপোর্টের জন্য। সিইসি বললেন, ভোট যখনই হোক প্রস্তুতির ঘাটতি থাকবে না আইসির। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া। ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে যে কোনো আইনও সংশোধন করা হবে। কেউ প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে, কেউ ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা আগের সিস্টেম, এইটার কথা বলছে, কেউ দ্বিকক্ষ বাইক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ ইউনিক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ সিট সংখ্যা 400 করার জন্য বলছে, কেউ 300 করার জন্য। এই সমস্তগুলো ফয়সালা না হলে আমরা তো ওইভাবে ফুল ইলেকশনের দিকে যেতে পারছি না। যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে কখন ভোট হবে, আমরা কিন্তু তৈরি থাকবো। সিইসি মনে করেন, আগের কমিশনগুলো থেকে স্বাধীন তাদের কমিশন। চাপ নেই অন্তর্বর্তী সরকারের। আগের 3 নির্বাচনের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে কৌশল সাজাতে চান তারা। ইটস নট এন ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম, তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা যাতে না হয়। বাট আই ক্যানট গ্যারান্টি যে একদম হবে না, বাট যথাসম্ভব এইটা যাতে রিপিট না হয়, আগের সিস্টেমটা রিপিট না হয়, সেটা জন্য যা যা করা আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ইনশাল্লাহ এটা করে যাব। রাজনৈতিক দলগুলো চায় প্রতিযোগিতামূলক নির্বাচন। ভোটাররাও আগ্রহী কেন্দ্রে যেতে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী কমিশন। I will turn all disadvantages into advantages. আমার লক্ষ্য অর্জনের জন্য যত চ্যালেঞ্জেস আছে এগুলাকে আমি অপরচুনিটিতে টার্ন করতে চাই, যত ডিসঅ্যাডভান্টেজ আছে এগুলাকে আমি অ্যাডভান্টেজে টার্ন করতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। আপনারা যদি ভালো বলেন তাহলে আমরা এনকারেজড হব, আমাদের শক্তি বাড়বে, স্ট্রেংথ বাড়বে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অবৈধভাবে ভারতে অবস্থান নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই তার প্রধান উদ্দেশ্য, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা থেকে বিএনপির এই নেতা জনগণের প্রতি আস্থা রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। পৃথক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় ভারত।
গুলশানে দেশীয় পণ্য ক্রয় বিক্রয় আয়োজনে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, শেখ হাসিনা সরকারের পরাজয় মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ভারত। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অবৈধভাবে ভারতে অবস্থান করে সব ধরনের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে? তারা পতিত একটি স্বৈরাচারী সরকার। তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। অতি দ্রুত জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান নেতারা। নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিত নয়। জনগণের উপরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে, যারা যত চেষ্টা করুক। বলেছিলেন তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সেই ফয়সালাটা কিন্তু রাজপথে হয়েছিল। এই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। স্বাধীন এক বিদেশ একবারই হয়। হ্যাঁ, বলতে পারে আমাদের গণতন্ত্র হরণ করে নিয়েছিল, আমরা পুনরায় গণতন্ত্র উদ্ধার করেছি। এটা হলো সঠিক ইতিহাস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার কর্মী সম্মেলনে তিনি বলেন, দেশ নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় জামায়াতে ইসলামীর সম্মেলন। এতে অংশ নেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। সম্মেলন থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রয়োজনীয় সংস্কারের গতি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়াতে। জামায়াতের আমির বলেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। এ সময় পিলখানা ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান জামায়াতের আমির। তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। এই রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা। সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারাও দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নতুন বাংলাদেশকে আর বিপথগামী হতে দেয়া যাবে না, এমনটা জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। বিকেলে মহানগর উত্তর জামায়াত আয়োজিত সহযোগী সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশ 18 কোটি মানুষের ঐক্যবদ্ধের বিজয়। জামায়াতে ইসলামীর ত্যাগের কারণে হাসিনার পতন হয়েছে বলে দাবি করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির। বলেন, তার দল ক্ষমতার রাজনীতি করে না, বরং সাধারণ মানুষের ক্ষমতায় বিশ্বাস করে। 5ই আগস্টের পর নতুনভাবে চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এখনো যারা চাঁদাবাজি করছেন ভালো হয়ে যান,
চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই জাতি কার দাদাগিরি মানবে না। সে দেশের হন আর বিদেশের হন, 18 কোটি মানুষ আমরা লড়াই শিখে ফেলেছি। এর আগে সকালে রাজধানীর শাহজাহানপুরে মৈত্রী সংঘ মাঠে থানার জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা না গেলে ষড়যন্ত্র চলতেই থাকবে। জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে তামাশার নির্বাচন করা হয়েছে, সংস্কার না করে নির্বাচন দিলে তা ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন, জীবন দিয়ে হলেও স্বাধীনতা সমুন্নত রাখতে প্রস্তুত দলের কর্মীরা। দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে। সফলতাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন করতে হবে। এই নির্বাচনে যারা এই ক্ষমতা আসবে তাদেরকে নিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহতের নাম আনোয়ার হোসেন। হত্যার পর তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে পতাকা বৈঠক করে মরদেহ এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে একমাত্র উপার্জনক্ষম আনোয়ার হোসেনকে হারিয়ে দিশেহারা তার পরিবার। আনোয়ারের বাড়ি জুড়ে শোকের মাতম, দিশেহারা তার পরিবার। অবুঝ ইরামনে খুঁজে ফিরছে বাবাকে। পঞ্চগড় সদরের আমজোয়ানি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি সহ কয়েকজন যান মোমিনপাড়া সীমান্তবর্তী বাংলাদেশের অংশে। ভোরে ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চানকিয়া ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। আমার ছেলে কামাই রুজি আমাদেরকে খাওয়ায়, হ্যাঁ, কোন মানুষের ফক্করে পড়ে ওকে নিয়ে গেছে, তারা এই দুর্ঘটনা ঘটেছে। আমি যেন আমার ছেলেকে যদি আমার চোখের সামনে আমি বাবা দেখতে পাই। এক সন্তানের জনক আনোয়ার, বাবা মা সহ পুরো পরিবার চালাতেন তিনি। তার মৃত্যুতে অনিশ্চয়তায় পরিবারটি, নির্বাক স্বজন প্রতিবেশীরাও। ওনার মা, ওনার বাবা সবাই অসুস্থ, উনি একমাত্র আয়ের উৎস ইনকাম করে তাকে খাওয়াতো আর কি। হ্যাঁ, উনি আর আমি একসাথে কৃষিকাজ করতাম। তার মা বাবা কামাই করে খিলায়, এলা কি করে এরকম ঘটনা ঘটলো সেটা তো বলতে পারি না। বিকেলে পতাকা বৈঠক শেষে বিজিবিকে মরদেহ ফেরত দেয় বিএসএফ। এরপর তা হস্তান্তর করা হয় আনোয়ারের পরিবারের কাছে। বক্তব্য দেওয়া যাচ্ছে না, ওখান থেকেই ওটা রেফারেন্স দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। ফ্ল্যাগ মিটিং শেষ হয়ে গেছে, ফ্ল্যাগ মিটিং ওভার। সীমান্ত হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে স্থানীয়রা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে কঠোর নিরাপত্তায় দুজনকে আদালতে হাজির করা হয়। এ সময় বিচারের দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ও অপর আসামি রিপন দাসকে। পুলিশের পাশাপাশি এ সময় আদালত চত্বরে মোতায়েন করা হয় সেনাবাহিনী। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে গ্রেপ্তারকৃত 2 আসামির 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চন্দন দাসের 7 দিন ও রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যারা হত্যাকাণ্ডের সহিত প্রকৃতভাবে জড়িত যেন একজন নির্দোষী মানুষ সাজা না পায়, আর একজন অপরাধী যেন পার পেয়ে না যায়। এটা হচ্ছে আমাদের আইনের মূল মন্ত্র। আসামিদের আদালতে আনা হলে সহকর্মী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে আদালতে উপস্থিত আইনজীবীরা। এই ঘটনায় আমরা যতটুকু জানি, চিন্ময় হচ্ছে অন্যতম মূল হোতা। চিন্ময়কে অবশ্যই এই মামলা আসামি করতে হবে। দৃষ্টান্তমূলক এমন শাস্তি আনতে হবে যাতে ভবিষ্যতে কোনো আইনজীবীর রক্ত ঝরাতে না পারে। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যিনি, মাস্টারমাইন্ড সহ সবাই গ্রেপ্তার হোক এবং আইনের আওতায় আসুক। অতি দ্রুত এই মামলা চার্জশিট দিয়ে সবাইকে যা মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। এর আগে বুধবার দিবাগত রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। আর বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় রিপন দাসকে। এ নিয়ে আইনজীবী আলিফ হত্যা মামলায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ড শুধু তাদের ব্যক্তিগত একার দায় নয়, তাদের সাথে আরও পরোক্ষভাবে কাউ জড়িত থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। প্রশাসন এই 7 দিনের মাথায় আজকে 2 জন
একজন হচ্ছে এফআইআর লিস্টেড 1 এবং একজন হচ্ছে সন্দিগ্ধ আসামি, দুজনকে গ্রেফতার করেছে। গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ, তাই ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডায় দেশের কোনো ক্ষতি হবে না, এমনটাই মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে বেনাপোল স্থলবন্দরে নবনির্মিত কার্গো ভেহিকল টার্মিনালের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীদের সংখ্যায় বাংলাদেশিরা দ্বিতীয়, তাই এই খাত থেকে অর্থনৈতিকভাবে বিশাল লাভবান হয় প্রতিবেশী দেশ। অন্যদিকে বাংলাদেশের চিকিৎসা সেবা ও বাজার সবই ঠিক আছে, তাই তারা না চাইলে বাংলাদেশিরা ভারতে যাবে না বলেও মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা হবে তখন আমাদের দেশের লোক কম যাবে, কম গেলে আমাদের তো কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসাও আছে, আমাদের এখানে বাজারও আছে, সবই আছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় থাকা ভারতীয় রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশের অসাম্প্রদায়িকতার জ্ঞান নেয়ার কোনো প্রয়োজন নেই, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সন্ধ্যায় বগুড়ার মালতীনগরে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, আগ্রাসন নয়, বরং ভারত সহ সকল রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্প্রীতি ও সমতার। হুঁশিয়ারি দেন, গেল 15 বছর আওয়ামী লীগের আমলে যেসব অতিরিক্ত সুবিধা ভারত পেত, দেশের মানুষ সেই সুযোগ আর দেবে না। বলেন, এখনও ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীরা রাষ্ট্রযন্ত্রে রয়ে গেছে। এ কারণেই জুলাই বিপ্লবের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের সময় লাগছে বলেও মনে করেন সার্জিস আলম। এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মসনদে বসে আছে, সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয়, আমরা খুবই সরি, আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র প্রস্তুত না। কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে, সংবিধান সংশোধন করে সেই বিষয়টি নিশ্চিতের তাগিদ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিকেলে গাজীপুর চৌরাস্তায় বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ সম্পর্কিত গণসংলাপ অনুষ্ঠানে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নির্বাচনে সংসদ সদস্যদের নিজস্ব মতামত ও ভোটিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। তাহলে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর সম্ভব, না হলে ক্ষমতার মোহে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে বলে শঙ্কা করেন জোনায়েদ সাকি। এ সময় গণসংহতি আন্দোলনের থানা ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার আর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন, এই সব যদি আপনার অর্জন করতে হয়, জনগণের গণতান্ত্রিক শক্তি গড়ে তোলেন। জাতীয় সরকার গঠন করে 6 মাস আন্দোলন ও সভা নিষিদ্ধের পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে রাজধানী মিরপুরে গণ অধিকার পরিষদের এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন। আন্দোলনে অংশীদার দল নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নুরুল হক নূর, নইলে অন্তর্বর্তী সরকার টিকবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে, সেখান থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের জন্য অনেকেই চেষ্টা করছে, তাই আন্তর্জাতিক গণমাধ্যমকে বাংলাদেশ ঘুরে দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় সরকার গঠন করে আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন। কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে, কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তির উত্থান হোক। হাইকমিশনে হামলা মানে বাংলাদেশের উপর হামলা। কারো সাথে যুদ্ধ চায় না এদেশের মানুষ, কিন্তু কেউ যুদ্ধ বাধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে। সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে হুঁশিয়ারি দিয়ে সব কথা বলেন ইসলামী আন্দোলনের নেতারা। দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, যারা দেশ ধ্বংসের নীল নকশা করেছিল তারাই ষড়যন্ত্র করছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে।
রেজাউল করিম বলেন, ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে শহরের তারাবানিয়ার ছড়া জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতের সাথে যত অন্যায্য অসম চুক্তি আছে তা অবিলম্বে জনসম্মুখে উন্মুক্ত করতে হবে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দুদেশের কূটনৈতিক শিষ্টাচার রক্ষার আহ্বানও জানান তারা। এদিকে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমির শরীফ দখলের পাঁয়তারা এবং ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারত দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। বিকেলে গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। পরে ইনকিলাব মঞ্চের 3 সদস্য ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ভারত। অভিযোগ তোলেন, তাদের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যা এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করছে। মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে আর কোনোদিন ভারতের তাবেদারি করবে না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না, এর জবাব আমরা চাই। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই, আজমির শরীফ দখল করলে এই পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। খাগড়াছড়িতে বাসায় ঢুকে গৃহবধূ চুমকি রানী দাস হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে। সকালে সদর উপজেলা থেকে প্রতিবেশী মোহাম্মদ রাসেলকে আটক করা হয়। পুলিশ বলছে, নিহত চুমকি রানী দাসের ছেলের কাছ থেকে 90,000 টাকা ধার নিয়েছিল রাসেল। সেই টাকা ফেরত চাওয়াই হত্যাকাণ্ড বলে ধারণা। তবে তদন্তের পরই জানা যাবে প্রকৃত কারণ। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ ঘর থেকে গৃহবধূ চুমকি রানী দাসের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন তিনি। খোয়া গেছে স্বর্ণালংকার। বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের HR কনভেনশনে যোগ দিয়ে তিনি বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত, যেটা পদ্মা সেতু কর্ণফুলী টানেলে দেখা হয়নি। এখানে রাজস্ব আয়ের তুলনায় অপচয় হয়েছে বেশি। তার অভিযোগ, আওয়ামী শাসনামলে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে। সাধারণের চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, এমনটাও আভাস দেন উপদেষ্টা। বলেন, শুধু বড় পদে যোগ্য লোক পাওয়া না গেলে বিবেচনা করা হবে বিদেশিদের। এবার যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড। আমি গ্রামে যাই, ইয়েতে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি আর কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় যাবেন? নাটোরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের আলাইপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় কমিটি জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন কমিটির নেতাকর্মীরা। সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ জাতীয় নাগরিক কমিটি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধিরা। এবারে ভিন্ন রকম এক খবর। শহুরে জীবনে প্রতিবেশীদের সাথে বন্ধন ক্রমেই যেন শিথিল হয়ে যাচ্ছে। সেই বন্ধনকে ধরে রাখতে বাড়িধারে হয়ে গেল পাড়া উৎসব, যেখানে নানান বয়সের মানুষের সমাগম হলেও মূল চমক ছিল অ্যানিমাল ফ্যাশন শো। প্রাণীদের প্রতি ভালোবাসা এবং যত্ন বাড়ানোর বার্তা দেয়াই ছিল ভিন্ন ধর্মী আয়োজনের মূল উদ্দেশ্য।
ছুটির দিনে বাড়িধারায় উৎসবের আমেজ। বছরের একটি দিনে প্রতিবেশীদের এক করতেই আয়োজিত হয় পাড়া উৎসব। তবে এই উৎসবের ছিল ভিন্ন এক চমক। প্রাণীদের ওপর বিশেষ গুরুত্বারোপই এই উৎসবকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। উৎসবের এক পর্যায়ে চলে অ্যানিম্যাল ফ্যাশন শো। সেখানে নিজেদের আদরের পোষা প্রাণীদের নিয়ে হাজির হন বহু মানুষ। নানা জাতের, আকৃতির ও রঙের প্রাণীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। অলিভ, ও হচ্ছে সাইবেরিয়ান হাস্কি। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। বাংলাদেশে এত দেখা যায় না পেট লাভারদের জন্য, সো it's a very good event for me and my dog. They get to socialize on the dog দেখে দেখা যায়. My dog, she's a small dog, so I don't take her outside in general. So whenever these programs happen, I always take her, and it's a lot of fun for me and her. Very special because other to beshi jaga jawar nai ekhane, so this is like a very nice place to meet other dogs as well. ফ্যাশন শো শুরু হলে একে একে স্টেজে উঠতে থাকে স্নো হোয়াইট, ভূত, বাবল, মসকিউটো ও রোজ সহ বাহারি সব নামের পোষ্য। আয়োজকরা বলেন, প্রাণীদের দরকার ভালোবাসা ও যত্ন। সমাজে সেই বার্তা ছড়িয়ে দিতেই ভিন্নধর্মী এই আয়োজন। অ্যানিমালসদের জন্য মানুষ যাতে আরও বেশি চিন্তা করে। দেখা যায় যে রাস্তা দিয়ে গাড়ি উঠে চলে যাচ্ছে, প্রত্যেকটা কুকুরের পা ভাঙ্গা, এরকম কোনো কুকুর নাই যে মনে করেন খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে না রাস্তায়। সো এই মেসেজগুলো আমরা চাচ্ছিলাম যে সোসাইটি যেন আরও সিরিয়াসলি নেয়। আমরা আসলে আমাদের পাশের বাসায় কে থাকে, অ্যাপার্টমেন্টে কে থাকে, ওইভাবে আমরা সবাইকে চিনি না। তা পাড়া উৎসব এই হিরোজ ফর অল যেভাবে একটা অর্গানাইজ করে, এটা একটা পাড়া কনসেপ্টটাকে আবার উজ্জীবিত করার একটা কনসেপ্ট। আগতদের বিনোদনের জন্য ছিল নানা ব্যবস্থা। দেশের ঐতিহ্যবাহী নানা পিঠা, বিদেশি খাবার ও প্রসাধনীর একাধিক স্টল ছিল চোখে পড়ার মতো। প্রতিবেশীদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করতে এমন আয়োজনের পরিধি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অনেকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ট্যুরিজমকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করছে সরকার, এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বিকেলে কক্সবাজারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। বলেন, ট্যুরিজম মানেই বড় বড় বিল্ডিং নির্মাণ নয়, বরং এক জায়গার সাথে অন্য জায়গার মানুষের সংযোগ স্থাপন। এছাড়া সমুদ্র সৈকত পরিষ্কার ও শহরকে পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন পর্যটন উপদেষ্টা। পারস্পরিক আলোচনার মধ্যে, মত বিনিময়ের মধ্যে ইনশাআল্লাহ যে কক্সবাজারের স্বপ্ন আমরা সকলে মিলে এখানে দেখছি, সেই কক্সবাজার ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে পারবো। বরগুনা ও চট্টগ্রামে পৃথক অভিযানে গাঁজা, বিদেশি সিগারেট, যৌন উত্তেজক ট্যাবলেট সহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মনিক তোকি এই তথ্য জানিয়েছেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে 1 কেজি 300 গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে এসালাম পরিবহনের পার্সেল সার্ভিসের কার্ভট ভ্যান থেকে 4130 প্যাকেট বিদেশি সিগারেট এবং 40,900 পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা 985 গ্রাম স্বর্ণালঙ্কার এবং 19টি ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বানে রাজনৈতিক বিভিন্ন যুব সংগঠনগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর বিজয়নগরে এই মতবিনিময় সভায় ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা তৈরির লক্ষ্যে মিথ্যা প্রপাগান্ডার বিষয়ে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেন বক্তারা। সভায় ক্রিয়াশীল যুব সংগঠনগুলোর আলোচনায় জাতীয় স্বার্থে যুব ঐক্যের বিষয়ে জোর দেওয়া হয়। শেষ হলো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত দুদিনব্যাপী টুপরি SME বাজারের মেলা। শুক্রবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ওপেন এয়ার এরিনাতে জমজমাট হয়ে ওঠে দ্বিতীয় এবং শেষ দিনের আয়োজন। মেলার সমাপ্তি ঘোষণা করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার আলী। এ সময় তিনি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য এমন মেলার আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে উদ্যোক্তারা আরও এগিয়ে যাবেন, পাশাপাশি দেশও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। টুপরির ব্যবস্থাপনা পরিচালক জারিন তুবা বলেন, এই মেলা উদ্যোক্তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতে এই মেলায় ক্রেতার সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মেলায় 2000 টাকার কেনাকাটায় এয়ার টিকিট জিতে নেওয়ার সুযোগ ছিল ক্রেতাদের।
আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। তিনি জানান, পররাষ্ট্র সচিব সফরকালে অংশ নেবেন বেশ কয়েকটি বৈঠকে। Foreign Secretary is likely to, is scheduled to visit Bangladesh. আগামী 9 ডিসেম্বর পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। সফরে তিনি বাংলাদেশে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে আমাদের পররাষ্ট্র দফতর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে। আমরা এই বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছি। এদিকে আদানি ইস্যুতে তদন্তের দাবিতে ভারতের পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। শুক্রবার পার্লামেন্ট অধিবেশন শুরু হলে সংবিধান হাতে র্যালি করেন বিরোধী নেতারা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এ সময় গৌতম আদানির দুর্নীতি তদন্তে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠনের দাবি তোলেন তারা। পাশাপাশি ঘুষ কাণ্ডে শীর্ষ এই ধনকুবেরের বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মোদী সরকারের ভূমিকারও সমালোচনা করেন তারা। অভিযোগ, আদানিকে রক্ষার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পরপরই আদানি এই ইস্যুতে ভারতীয় পার্লামেন্টে ছড়াচ্ছে উত্তেজনা। আবার খেলার খবর, প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করায় অনূর্ধ্ব-21 জাতীয় হকি দলকে 20 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই সিদ্ধান্ত নিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গত বৃহস্পতিবার যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে ওমান থেকে দেশে ফিরেছে অনূর্ধ্ব-21 দল। এর ফলে আগামী যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। দেশে ফেরার পর হকি ফেডারেশনের পক্ষ থেকে দলকে 5 লাখ টাকা দেওয়া হয়। শুক্রবার ক্রীড়া পরিষদের পক্ষ থেকে 20 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিল ক্রীড়া মন্ত্রণালয়।